তৌহিদি জনতাকে শেষ হুঁশিয়ারি দিতে বাধ্য হলো সরকার। হুমকি এমন যে সরকার তার বন্ধুদেরকে এবার ডেভিল বা শয়তান হিসেবে গণ্য করতে বাধ্য হবে। 10 ফেব্রুয়ারি বইমেলার একটি স্টলে হামলা চালানোর পর বাড়ছে নির্বাচনের, বাড়ছে আইন শৃঙ্খলাকে শক্ত হাতে দমনের। গতকালকে বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনারদের সাথে সাক্ষাতের পর আজকে তাদের শিডিউল অনুযায়ী সাক্ষাৎ করার কথা ছিল। ডক্টর ইউনূস সরকার কাজটা করলো কি? জামাত শিবির তো জিতে গেল, এখন 1971 ব্যবসার কি হবে? 71 ব্যবসা তো শেষ, চেতনা ব্যবসা শেষ, সেই সুযোগ থাকছে না সরকারের সিদ্ধান্তেই। ডক্টর ইউনূস বুলডোজারে চলে গেলাম, এগুলো তো বাস্তবতা। প্রিয় দর্শক, আমি কি কোনো কথা এতটুকু বানিয়ে বলছি? যে আমরা দেখে এসেছি, ইতিহাস তো সেভাবেই নির্মাণ হবে। আমি ইতিহাস লিখতে বসিনি, আমি শুধু ঘটনা পরম্পরায় কয়েকটি। এবার কি তাহলে চাপে পড়ে সহ্য করতে না পেরে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন? আসসালামু আলাইকুম। শেখ হাসিনা আমলি সরকার পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যের ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এমন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তো চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজ গুলো আমরা প্রমাণ সহকারে তার দেখে আসি। তৌহিদি জনতাকে শেষ হুঁশিয়ারি দিতে বাধ্য হলো সরকার। হুমকি এমন যে সরকার তার বন্ধুদেরকে এবার ডেভিল বা শয়তান হিসেবে গণ্য করতে বাধ্য হবে। 10 ফেব্রুয়ারি বইমেলার একটি স্টলে হামলা চালানোর পর সরকারের উপদেষ্টা মাহফুজ আলম এমন হুঁশিয়ারি দিয়েছেন। খবর হলো, ধানমন্ডি 32 নম্বর সহ স্বাধীনতা যুদ্ধের স্মৃতির সাথে জড়িত কয়েকটি স্থানে বিগত কয়েকদিনের ভাঙচুর হামলার ঘটনায় এমনিতেই বাংলাদেশ সহ দেশে ও বিদেশে নানা চাপের মুখে পড়েছে সরকার। দেখা দিয়েছে ইমেজ সংকট। বইমেলার এই ঘটনার মধ্য দিয়ে ধর্মীয় জঙ্গিবাদের উত্থান ঠেকাতে ডক্টর ইউনূসের সরকার পুরোপুরি ব্যর্থ হচ্ছে কিনা সে প্রশ্ন উঠেছে। আর এবার বিদেশিদের চাপে পড়ে আর কোনো উপায় নেই সরকারের। তৌহিদি জনতাকেও অপারেশন ডেভিল হান্টের আওতায় গ্রেফতার করা হবে। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বইমেলা শুরুর আগে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছিল বইমেলা ঘিরে কোনো হামলার আশঙ্কা নেই এবং সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। 31 জানুয়ারি ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এমন দাবি করেছিলেন। তিনি এও দাবি করেছিলেন বিগত সরকারের সময় মেলা ঘিরে কিছু লেখকের উপর হামলার ঘটনা ঘটেছে। এবার মেলা ঘিরে কোনো হামলার আশঙ্কা রয়েছে কিনা প্রশ্নে তিনি বলেন, মেলায় কোনো হামলার আশঙ্কা নেই। কিন্তু 10 দিন যেতে না যেতে তার পুরো উল্টো চিত্র দেখা গেল। বইমেলার একটি স্টল সব্যসাচী, এই স্টলে ভারতে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের বই বিক্রি করা হচ্ছিল। 9 ফেব্রুয়ারি সব্যসাচী প্রকাশনার পক্ষ থেকে ফেসবুকে ভিডিও বার্তায় অভিযোগ করা হয় তসলিমা নাসরিনের চুম্বন বইটি বিক্রির কারণে বিভিন্ন ইসলামিস্ট গ্রুপ হুমকি দিয়ে আসছিল। ওই ভিডিও বার্তায় বলা হয়, বাংলা একাডেমির সিদ্ধান্তের কারণে শেষ পর্যন্ত তারা বইটি বইমেলা থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরপরও হুমকি দেওয়া চলতে থাকে। ফেসবুকে বেশ কয়েকজন 10 ফেব্রুয়ারি স্টলটিতে হামলা চালানোর ঘোষণা দেয়। এরপর সন্ধ্যা 6টার দিকে একদল লোক গিয়ে স্টলটির সামনে জড়ো হয়। লেখক শতাব্দী তখন সেখানেই বসেছিলেন। তসলিমা নাসরিনের বই কেন বিক্রি করছেন প্রশ্নকে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় এক পর্যায়ে লেখক শতাব্দীকে লোকজন মারতে যায়। এই সময় তাকে কান ধরে ক্ষমা চাওয়ার দাবি ওঠে। এক পর্যায়ে এই লেখক হাতজোড় করেন এবং পুলিশ তাকে নিয়ে চলে যায়। এর পরপরই সাময়িক বন্ধ করে দেওয়া হয় স্টলটি। বাংলা একাডেমি কর্তৃপক্ষ জানায়, চূড়ান্ত সিদ্ধান্ত টাস্কফোর্সের সভার পর নেওয়া হবে। আনন্দবাজার পত্রিকার এক খবরে বলা হয়েছে, গত কয়েকদিন ধরে স্টলে তসলিমা নাসরিনের বই রাখার কারণে সব্যসাচী প্রকাশনীকে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করেছে সব্যসাচী প্রকাশনীর প্রকাশক মেহরান সানজানা। এ বিষয়ে ফেসবুকে দেওয়া একটি পোস্টে তিনি লেখেন, বাংলা একাডেমির মেলার মাঠের দায়িত্বে যিনি আছেন কল দিয়ে বললেন তসলিমা নাসরিনের বই সরিয়ে ফেলতে। শাহবাগ থানার ওসিও একই কথা বললেন। বাধ্য হয়ে সরাতে হচ্ছে তসলিমা নাসরিনের চুম্বন বইটি।
সব্যসাচী স্টলে এই বিক্ষোভের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। ব্যাপক সমালোচনার মুখে টনক নড়ে সরকারের কর্তা ব্যক্তিদের। সরকারের দপ্তরবিহীন উপদেষ্টা মাহফুজ আলম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া পোস্টে লেখেন, অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করেন, আর যদি মব করেন তাহলে আপনাদেরও ডেবিল হিসেবে ট্রিট করা হবে। আজকের ঘটনার পর আর কোনো অনুরোধ করা হবে না। আপনাদের কাজ না আইন নিজের হাতে তুলে নেয়া। দর্শক খেয়াল করে দেখুন, এতদিন সরকারের নাকের ডগায় যারা লাগাতার ভাঙচুর করছিল, তখন সরকার জেগে জেগে ঘুমাচ্ছিল। বাংলাদেশের অনেকগুলো আন্দোলন সংগ্রামের সাথে সম্পর্কিত বঙ্গবন্ধুর 32 নম্বরের বাড়িটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া, 7 বীরশ্রেষ্ঠের স্মৃতিফলক ভেঙে ফেলার পরও উপদেষ্টা মাহফুজ আলমের পোস্ট ছিল নমনীয় ভাষায়। বলেছিলেন, শান্ত হন, সরকারকে কাজ করতে দিন, বিচার ও সংস্কার হবে। অথচ ব্যাপক সমালোচনা সত্ত্বেও 32 নম্বরের বাড়িটিতে জাফত সহ এখনো ভাঙচুর চললেও আইন শৃঙ্খলা বাহিনী পুরোপুরি অদৃশ্যমান। এর মধ্যে সারা দেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে ভাঙচুরের অংশ হিসেবে গাজীপুরের সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রীর বাড়িতে পাল্টা হামলার শিকার হয় বৈষম্য বিরোধীরা। সংগঠনটির চাপে পড়ে সরকার তড়িঘড়ি করে শুরু করে অপারেশন ডেভিল হান্ট। এই অভিযানে যৌথ বাহিনী ১৫০০-এর বেশি জনকে গ্রেপ্তার করেছে, যাদের প্রায় সবাই আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী। কিন্তু উপদেষ্টা মাহফুজ আলমের স্ট্যাটাস দেখে এবার আপনার মনে হতে পারে, আসল ডেভিল বা শয়তানের দিকে কি সরকারের চোখ একটু পড়ছে? তিনি স্ট্যাটাসে লিখেছেন, কথিত আন্দোলন আর মবের মহড়া এখন থেকে শক্ত হাতে মোকাবেলা করব। রাষ্ট্রকে অকার্যকর এবং ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে এক বিন্দু ছাড় দেয়া হবে না। এর অর্থ কি? যে মব বা উন্মত্ত জনতা সরকারের নাকের ডগায় এতদিন বিভিন্ন জায়গায় ভাঙচুর চালিয়েছিল, তারা সরকারের শত্রুতে পরিণত হয়ে গেল। প্রশ্ন হলো, কেন এমন বোধোদয়? সরকার একাধিক সূত্র বলছে, 8 ফেব্রুয়ারি রাতে মিনিস্টার্স অ্যাপার্টমেন্টে সরকারের কয়েকজন উপদেষ্টা ও বৈষম্য বিরোধীদের দীর্ঘ মিটিং হয়। সেখানে বলা হয়, ধানমন্ডির 32 নম্বরের বাড়ি সহ সারা দেশে যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে তাতে আন্তর্জাতিকভাবে সরকার ব্যাপক প্রশ্নের মুখে পড়েছে। কয়েকটি বিদেশি দূতাবাস সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনানুষ্ঠানিকভাবে জানিয়েছে, পরিস্থিতি এমন চলতে থাকলে তারা বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে অ্যালার্ট জারি করতে বাধ্য হবে। এমন পরিস্থিতিতে আর বাড়াবাড়ি না করার জন্য ওই বৈঠকে সিদ্ধান্ত হয়। কিন্তু বৈষম্য বিরোধীদের মধ্যে ডানপন্থী গ্রুপটি এখন আর সরকারের কথা শুনতে রাজি নয়। সে কারণে উপদেষ্টা মাহফুজ আলম লিখলেন, তৌহিদি জনতা, আপনারা 1.5 দশক পরে শান্তিতে ধর্ম ও সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছেন। আপনাদের অহমিকা কিংবা উগ্রতা আপনাদের সে শান্তি বিনষ্টের কারণ হতে যাচ্ছে। তিনি বলছেন, এটাই আপনাদের কাছে শেষ অনুরোধ। সূত্রগুলো বলছে, বৈষম্য বিরোধীদের ডানপন্থী গ্রুপটিকে আর থামাতে পারছে না সরকার, কিন্তু এদের বাড়াবাড়িতে বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীর উত্থান বাড়ছে বলে ধারণা করছে আন্তর্জাতিক গোষ্ঠী। বিশেষ করে 13 ফেব্রুয়ারি ট্রাম্প মোদি বৈঠক, সে বৈঠকে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তার জন্য কতখানি হুমকি তা নিয়ে আলোচনা হবে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ সম্পর্কে ভারত যেভাবে চায় সেভাবে সিদ্ধান্ত নিতে ট্রাম্পকে রাজি করানোর জন্য অনেক বেশি সহায়ক হবে বইমেলার হামলার এই ঘটনা। কারণ এমনিতে জর্জ সোরস, IRI, USAID এর ডিপ স্টেট কেলেঙ্কারির সাথে বাংলাদেশের স্থানীয়ভাবে অনেকের জড়িত থাকার ঘটনার তদন্ত প্রায় শেষ করে এনেছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প এবং ইলন মাস্কের 1 নম্বর শত্রু জর্জ সোরস ও তার ছেলে অ্যালেক্স সোরসের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের রয়েছে সুসম্পর্ক, ট্রাম্পের কাছে যা বিষ ফোড়ার মতোই। আগামী পর্বে এ নিয়ে একটি স্পেশাল পর্ব থাকবে আমাদের নিউজ অ্যানালাইসিস বাই কাজিরুনাতে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ। হেলমেট বাহিনী সম্পর্কে সবাই জানি, ছাত্রলীগের সোনার ছেলেরা হেলমেট পরে যে কোনো আন্দোলনে ঝাঁপিয়ে পড়তো, হকি স্টিক নিয়ে নামতো, চাপাতি দিয়ে কোপাতো, হাতুড়ি দিয়ে পেটাতো। আবরারকে হকি স্টিক দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল, বিশ্বজিৎকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছিল প্রকাশ্যে, কিন্তু সেগুলো এখন একেবারেই নস্যি। আমাদের সংস্কৃতির উন্নতি ঘটেছে, আমাদের সক্ষমতা বেড়েছে, আমরা কেন সেই চাপাতি, হকি স্টিক কিংবা হেলমেট নিয়ে পড়ে থাকবো? আমাদের সংস্কৃতির এতটাই উন্নতি ঘটেছে যে আমরা সেখান থেকে একবারে সরাসরি বুলডোজারে চলে গেলাম। এগুলো তো বাস্তবতা। প্রিয় দর্শক, আমি কি কোনো কথা এতটুকু বানিয়ে বলছি? যে আমরা দেখে এসেছি,
ইতিহাস তো সেভাবেই নির্মাণ হবে। আমি ইতিহাস লিখতে বসিনি, আমি শুধু ঘটনা পরম্পরায় কয়েকটি উদাহরণ টেনে নিয়ে এলাম। এবং সবচেয়ে বড় সংস্কার নিশ্চয়ই এটি, সরকারের উপদেষ্টারা সরকারের নীতি নির্ধারকরা যে কথায় কথায় সংস্কারের মূলা ঝুলিয়ে রাখছে আমাদের সামনে, আমি মনে করি এই যে সংস্কারটি হলো সবচেয়ে বড় সংস্কার, এর পরে আর কোনো সংস্কারের প্রয়োজন নেই। এবং এই যে ভয়ঙ্কর সংস্কারটি হলো, ভয়ঙ্কর সাংস্কৃতিক বিপ্লব ঘটলো, আমি এক্ষেত্রে অন্তত এটিকে বিপ্লব বলবো। 5 আগস্টকে বিপ্লব কেউ বলেন আর না বলেন, সরাসরি হেলমেট বাহিনী থেকে বুলডোজার বাহিনীতে আমাদের যে অগ্রযাত্রা, সেটি নিশ্চয়ই একটা বিপ্লব। এই যে এত দ্রুত আমরা মাত্র কিছুদিনের ব্যবধানে হেলমেট, চাপাতি, হকি স্টিক বা দেশি বিদেশি অস্ত্র থেকে সরাসরি বুলডোজারে চলে এলাম, চারটিখানি কথা নয়। আগে তো বা কদিন আগেও অস্ত্র শস্ত্র লুকিয়ে বহন করা হতো, একটা সময় প্রকাশ্যে বের করা হতো, টার্গেট ফুলফিল করা হতো, কিন্তু এখন তো বুলডোজার প্রকাশ্যেই বহন করা হবে, এটি ছাড়া তো কোনো উপায় নেই। বুলডোজার তো আর পকেটে নিয়ে বের হওয়া যাবে না, তাই না? এর বহুবিধ ব্যবহার এখন শুরু হবে। প্রতিবেশী কারোর সঙ্গে শত্রুতার সীমানা সংক্রান্ত বুলডোজার ডেকে নিয়ে এসে, পেশি শক্তি যদি আমার থাকে, আমি বুলডোজার দিয়ে সীমা প্রাচীর ভেঙে দিয়ে প্রতিবেশীর বাড়ি গুড়িয়ে দিতে পারবো। ব্যক্তিগত কারোর সঙ্গে শত্রুতা, বুলডোজার নিয়ে এসে আমি তাকে শূন্যে তুলে দিয়ে মাটিতে আছাড় দিয়ে মেরে ফেলতে পারবো। কোথাও কোনো আন্দোলনে এখন আর পুলিশের টিয়ার শেল কিংবা লাঠিচার্জের নিশ্চয়ই কোনো প্রয়োজন হবে না, সরাসরি বুলডোজার চালিয়ে দেওয়া যাবে। একটা পরামর্শ আমি পরামর্শটা দিতে চাই, তা হচ্ছে বুলডোজারের ব্যবসা নিশ্চয়ই কয়েকদিনের মধ্যে জমজমাট হয়ে উঠবে। আপনারা যারা নতুন ব্যবসা করতে চান বা ব্যবসা কনভার্ট করতে চান, বুলডোজার ব্যবসায় আপনারা টাকা লগ্নি করতে পারেন, মানে ব্যবসা একেবারে খারাপ হবে না নিশ্চয়ই। এবং এই বুলডোজার যারা আগে থেকে বুলডোজারে বিনিয়োগ করলেন তারাই লাভবান হবেন বেশি, তার কারণ যারা পথ দেখায় তারাই তো লাভবান বেশি হয়, এবং তারা তো অগ্রপথিক হয়ে থাকে। আমাদের স্বরাষ্ট্র সচিব, সিনিয়র স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, তিনি অপারেশন ডেভিল হান্ট সম্পর্কে সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে বোঝানোর চেষ্টা করেছেন যে অপারেশন ডেভিল হান্ট কি কারণে। তার কাছে প্রশ্ন ছিল যে পুলিশের এই নাজুক অবস্থায় এত বড় অপারেশন কিভাবে চলবে। উত্তরে তিনি বলেছেন, যেসব দেশে বিপ্লব হয়েছে সেখানে পরাজিত শক্তিকে কেউ রাখেনি। এই সরকার এতটাই অমানবিক হতে পারেনি, কিন্তু সরকারের উপদেষ্টাদের নির্দেশে বা পরোক্ষ সহযোগিতায় বুলডোজার নেমে আসে। তিনি বলছেন যে আমরা পুলিশকে রিফর্ম করেছি, অনেকে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে, সেটাকে স্বাভাবিক করতে এই অপারেশন চালানো হবে। বিষয় হচ্ছে যে নাসিমুল গনি সাহেব যে কথাই বললেন সেটিও বুলডোজার যেমন এখন স্বাভাবিক বিষয় হয়ে উঠেছে, তাদের মতো সচিবদের মুখ থেকে এই ধরনের বক্তব্য আমাদের কাছে স্বাভাবিক মনে হতেই পারে। আমরা আওয়ামী লীগের সচিবদের দোষ দিই, আওয়ামী লীগ সরকারের সময় যারা দায়িত্ব পালন করেছেন সরকারি পর্যায়ে ঊর্ধ্বতন পদে থেকে, যে তারা এই ধরনের কথা বলছিলেন, তাদেরকে তো ছাড়িয়ে যাওয়া হচ্ছে। সংস্কৃতি কিংবা অপসংস্কৃতি থেকে একটু আগে বললাম, আমরা এক লাফে রাতারাতি অনেক বড় সড়ো জায়গায় চলে এসেছি লাফ দিয়ে। আমরা চলবে পেশাদারিত্বের সঙ্গে, দক্ষতার দিক থেকে তাদের কথাবার্তায়, বিভিন্ন কাজকর্মে তারা তাদেরকে সেভাবে হাজির করবেন, কিন্তু তারাও চলছেন বুলডোজারের মতন দানবীয় কায়দায়। তিনি কি বললেন যে যেসব দেশে বিপ্লব হয়েছে সেখানে পরাজিত শক্তিকে কেউ বাঁচিয়ে রাখেনি। তিনি কি বলতে চাইছেন? এটা বিপ্লব ছিল, কোনো অর্থেই বিপ্লব ছিল। তিনি তো ছাত্র সমন্বয়কদের ভাষায় কথা বলছেন, অথবা সরকারের যেই ছাত্র প্রতিনিধি হিসেবে উপদেষ্টা রয়েছেন তাদের ভাষাতে কথা বললেন। তিনি সরাসরি এটিকে বিপ্লব বললেন এবং কাউকে বাঁচিয়ে রাখতে চান না তেমন ইঙ্গিতই তো দিলেন। মানে সরকার এতক্ষণ পর্যন্ত মানবিক আছে তাদেরকে না মেরে, কিন্তু যদি মেরেও ফেলে
যারা পরাজিত শক্তি, যারা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত অথবা সমর্থক, তাদের সবাইকে মেরে ফেললেও তাদের সমস্যা কিছু নেই, এটি বৈধতা পেতেই পারে। এই হচ্ছে সিনিয়র স্বরাষ্ট্র সচিবের ভাষ্য। যারা বুলডোজারের নেতৃত্ব দিচ্ছেন, বুলডোজারকে উৎসাহিত করছেন, বিভিন্ন স্থাপনা, ঐতিহাসিক স্থাপনা, বঙ্গবন্ধুর বাড়ি পর্যন্ত যারা গুড়িয়ে দিতে হুঙ্কার ছাড়ছেন, সরকারি সংস্থার বুলডোজারও তো আমরা এগিয়ে আসতে দেখেছি। সিটি কর্পোরেশনের বুলডোজার এলো বঙ্গবন্ধুর বাড়ি ভাঙতে। সেই সব ইন্ধনদাতাদের মতন কথা বলছেন সিনিয়র স্বরাষ্ট্র সচিব। এখন যা চলছে এবং এই যে নাসিমুল গনিরা কথা বলছেন, যেসব দেশে বিপ্লব হয়েছে প্রকৃত অর্থে, সেই বিপ্লবগুলোকেই অপমান করা হচ্ছে। মানুষ কি এই জন্য গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল? স্রেফ একটা গণ আন্দোলন তো, কিংবা একটা অভ্যুত্থান 5 আগস্টে যা ঘটেছে, এই মানুষগুলোর সঙ্গে যে প্রতারণা করা হলো এবং এখন যা চলছে, একটি কথা মনে করিয়ে দিই, 5 আগস্ট শেখ হাসিনার সামনে গরম ভাত রাধা ছিল, তাকে পালাতে হয়েছিল সেই গরম ভাত ফেলে। ভবিষ্যতে আবার অন্য কাউকে কিভাবে পালাতে হয় আমরা অবশ্য তা ঠাউর করে বলতে পারছি না, কিন্তু এরকম করুণ পরিণতি আরো অনেকের মতোই আসতে পারে। মানুষের চেয়ে বড় শক্তি বলে তো আর কিছু নেই। আল্লাহ হাফিজ। তো সম্মানিত দর্শক, আশা করছি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে তার মধ্যে কি হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন এই বিষয়ে আমরা আরো একটা ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি। ডক্টর ইউনূস সরকার কাজটা করলো কি? জামাত শিবির তো জিতে গেল, এখন 1971 ব্যবসার কি হবে? 71 ব্যবসা তো শেষ, চেতনা ব্যবসা শেষ, সেই সুযোগ থাকছে না সরকারের সিদ্ধান্তেই। ডক্টর ইউনূস কিছু জরুরি আহ্বান জানিয়েছেন জাতিকে। 3টে বিষয় একত্রে আলোচনা করতে চাই। দর্শক, খবরটা দেখেন, ঘটনা কি ঘটেছে। মজুর, মুটে কুলি থেকে শুরু করে গার্মেন্টস কর্মী, শিক্ষার্থী, ক্ষুদ্র ব্যবসায়ী, সারা দেশে সকল শ্রেণী পেশার মানুষ সকল বাধা ছিন্ন করে অংশ নিয়েছিল জুলাই গণ অভ্যুত্থানে। অসংখ্য প্রাণহানির পাশাপাশি হাত পা হারিয়ে অগণিত মানুষের জীবিকা নির্বাহের পথ বন্ধ হয়ে গিয়েছিল। এরই ধারাবাহিকতায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী শুরু হলো আহত শহীদ পরিবারের আর্থিক সহায়তা কার্যক্রম। আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, জুলাই শহীদ ও আহতদের ন্যায্য সম্মাননা ও সহায়তা প্রদানে আমাদের নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে। এখন সহায়তার ধরনটা দেখেন, এটা রাজনৈতিক তাৎপর্য আমি বিশ্লেষণ করব। শহীদ পরিবার এককালীন সঞ্চয়পত্র 10 লাখ টাকা 2024-25, 20 লাখ টাকা 2025-26, মাসিক ভাতা 20,000 টাকা। অন্যান্য সহায়তা সমূহ শহীদ পরিবার কি পাবে দেখলেন তো। জুলাই শহীদ পরিচয়পত্র প্রদান, মানে তার আইডি কার্ড পাবে। সরকারি ও আধা সরকারি চাকরিতে পরিবারের কর্মক্ষম সদস্যদের অগ্রাধিকার, মানে 1971 সালে মুক্তিযোদ্ধা পরিবার সুযোগ সুবিধা পেত অনেক ক্ষেত্রে তার চেয়ে বেশি। এখন এই জুলাই অভ্যুত্থান বা বিপ্লবে শহীদ পরিবারকে যেভাবে বা আহতদেরকেও সামনে আসছি যেভাবে গ্লোরিফাই করা হলো, যেভাবে সুযোগ সুবিধা দেওয়া হলো, যেভাবে মূল্যায়ন করা হলো, যেভাবে সম্মানিত করা হলো, এবং এটা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে অধিদপ্তর করার সিদ্ধান্ত নিয়েছে, নিঃসন্দেহে এর মধ্য দিয়ে 71 হালকা হয়ে গেল। হ্যাঁ, 71 সেটেলড, 71 সবাই মানে, 71 নিয়ে কোনো বিতর্ক নেই, 71 প্রতিষ্ঠিত। কিন্তু এই যে জুলাই আগস্টের ঘটনা নিয়ে এই বিষয়টাকে আহত পরিবার, নিহত পরিবারকে যেভাবে গ্লোরিফাই করা হলো, মুক্তিযোদ্ধাদের মতো বা অনেক ক্ষেত্রে তাদের চাইতে বেশি, এটা নিঃসন্দেহে 71 ব্যবসায় একটা বড় ধরনের আঘাত। 71 নিয়ে ব্যবসা করার সুযোগ থাকলো না। দেখেন, 1971 সালে মুক্তিযুদ্ধের পর কারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ সরকারের ব্রিটিশ রানীর ভাতা প্রাপ্ত, কিংবা 47-এ কারা কি করেছিল, কারা কি ভাতা পায়, এটা নিয়ে কিন্তু তেমন কথাবার্তা হয়নি। 71 আসার পর অন্যান্য প্রিভিয়াস যুদ্ধের বীরদের বীরত্ব গাথা ইতিহাস নিয়ে তেমন মাতামাতি কিন্তু থাকেনি। ঠিক তদ্রুপ যেহেতু এই 24-এর বিপ্লব বা গণঅভ্যুত্থানকে একটা যুদ্ধের মতো স্ট্যাটাস দেওয়া হলো, বিজয়ীদের মতো, গাজীদের মতো মূল্যায়ন করা হলো বিজয়ীদের, এবং পরাজিতদের সাথে আচরণ অনেকটা পরাজিত শক্তির মতোই করতে হবে। এর ফলে বাংলাদেশের আগামী দিনের রাজনীতি হবে 24 কেন্দ্রিক, আর 71 থাকবে, আছে, এটা আমাদের আত্মপরিচয়, কিন্তু এটা নিয়ে ব্যবসা করার সুযোগটা থাকলো না। দেখেন, জামাত শিবিরের লোকজন অনেকে এই জুলাই শহীদ পরিবারের আইডি কার্ড পাবে,
তারা অনেকে চাকরিতে কোটা পাবে, তারা এই মাসিক ভাতা পাবে, এককালীন সঞ্চয়পত্র পাবে, তারা এটা নিয়ে বুক ফুলিয়ে চলবে। ওই 71 প্রজন্ম তো এখানে তারা তো নাই, তারা তো বেশিরভাগই মারা গেছে, অল্প কিছু আছে, নাতিপুতির হিসাব নিকাশ তো আর থাকছে না। এর মানে 71 ব্যবসা শেষ ভাই, এটা আপনি নিশ্চিত ধরে নিতে পারেন। 71 ব্যবসা শেষ জামাত শিবিরে বাংলাদেশ। হ্যাঁ, 71 জামাতের জন্য অত্যন্ত বিব্রতকর একটা বিষয় ছিল, কিন্তু এই 24-এ জামাত সঠিক সিদ্ধান্ত নেওয়ার ফলে 71-এর কাফার আদায় হয়েছে, কিছুটা হলেও প্রায়শ্চিত্ত হয়েছে, যার ফল জামাত পাবে। জামাতের লোকজন এখন স্বাধীনতা যুদ্ধে বিজয়ীর আইডি কার্ড নিয়ে ঘুরবে, তারা ভাতা প্রাপ্ত হবে শিবিরের লোকজন, এবং প্রচুর পরিমাণে হবে, কারণ তারা তাদের একটা বড় অংশ এখানে কন্ট্রিবিউট করেছে বা রাজপথে ছিল। এবং বীরশ্রেষ্ঠদের তালিকা করা হলে শিবিরের ছেলেরা থাকবে, নেপথ্যের নায়ক মাস্টার মাইন্ডের তালিকা করা হলে শিবিরের ছেলেরা থাকবে। আহতদের ক্ষেত্রে কি সুবিধা দেখেন, আহত ক্যাটাগরি এ এককালীন নগদ সঞ্চয়পত্র ব্যাংক চেক 2 লাখ টাকা 24-25 অর্থ বছরে, 3 লাখ টাকা 25-26 অর্থ বছরে, মাসিক ভাতা 20,000 টাকা। অন্যান্য সহায়তা সমূহ জুলাই যোদ্ধা পরিচয়পত্র প্রদান। এর মানে 71-এর মুক্তিযুদ্ধকে রিপ্লেস হচ্ছে অনেকটা, এটা আপনি যাই বলেন না কেন। সরকারি দেশি ও বিদেশি হাসপাতালে আজীবন চিকিৎসা সেবা, এটা কিন্তু মুক্তিযোদ্ধারা অনেক পরে এসে এটা পেয়েছিল, কিন্তু এই জুলাই যুদ্ধে আহতরা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এটা পেল। কর্মসহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ কর্মসংস্থান, চমৎকার, এক্সিলেন্ট, ধন্যবাদ জানাই সরকারকে, এটা আরো আগে করা উচিত ছিল। এর মধ্য দিয়ে রাজনীতিতে ভারতের যে সিন্ডিকেট, এতেও একটা আঘাত আনবে, কারণ 71-কে কেন্দ্র করে ভারত বাংলাদেশে প্রাসঙ্গিক থেকেছে। এখন 71 ব্যবসায় যেহেতু ধস নামছে, ভারত বাংলাদেশের রাজনীতি ভালো করতে পারবে না। তবে আবারও বলছি, 71 নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, 71 এদেশে সবাই মানে, 71 সেটেল, প্রতিষ্ঠিত, 71-কে সবাই ধারণ করে যারা বাংলাদেশে থাকে। আহত ক্যাটাগরি বি, এককালীন নগদ ব্যাংক চেক 1 লাখ টাকা 2024-25 অর্থ বছরে, 2 লাখ টাকা 25-26 অর্থ বছরে, মাসিক ভাতা 15,000 টাকা। জুলাই যুদ্ধ পরিচয়পত্র পাবে তারা, সরকারি দেশীয় বিদেশি হাসপাতালে আজীবন চিকিৎসা সেবা পাবে, কর্মসহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ কর্মসংস্থান পাবে। তবে এগুলো সঠিকভাবে ক্যাটাগরাইজ করা, কে কতটুকু আহত বা ইত্যাদি ইত্যাদি, এটা করতে হবে। এটা নিয়ে আবার যেন ওই মুক্তিযোদ্ধা তালিকা নিয়ে যেরকম অনিয়ম ব্যবসা চলেছে এরকম যেন হয়, আশা করি হবে না, যেহেতু আলাদা অধিদপ্তর করা হবে, স্ক্রুটিনাইজ করা হবে, যথেষ্ট লেট হয়েছে। দর্শক, প্রফেসর ইউনূস জরুরি কিছু আহ্বান জানিয়েছেন আমাদের উদ্দেশ্যে। আমরা ডক্টর ইউনূসের উপর ট্রাস্ট রাখি, এবং এই মুহূর্তে আমাদের জাতির রাহবার ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস যতদিন আছেন ভারত ততদিন নাই, ডক্টর ইউনূস যতদিন আছেন ততদিন আমরা স্বাধীন। ডক্টর ইউনূস আছে বলেই আমরা বাংলাদেশ নিয়ে গর্ব করতে পারি, এবং ডক্টর ইউনূস বাংলাদেশকে একটা ভিত্তি দিয়ে যাবেন, যাতে তিনি না থাকলেও বাংলাদেশটা সত্যিকার অর্থে একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। এই জন্য তিনি যে আহ্বানগুলো জানান, এগুলো আমরা সবসময় রেসপেক্ট করতে চাই, অ্যাপ্রিসিয়েট করতে চাই। দেশে যেন সহিংসতা ও হানাহানি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে মাননীয় প্রধান উপদেষ্টা। দেশে যেন কোনো সহিংসতা ও হানাহানি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টা কার্যালয়ে জুলাই শহীদ পরিবার আহতদের মধ্যে আর্থিক চেক, মানে এতক্ষণ যেটা বললাম, হস্তান্তর অনুষ্ঠানে কথা জানান। এই জন্য ডক্টর ইউনূস বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবেন। তিনি এই জুলাই আগস্টের এই বিপ্লবকে অনেকটা 71-এর মুক্তিযুদ্ধের আদলে রেসপেক্ট দিয়েছেন। হ্যাঁ, এই প্রজন্মের কাছে 71 কিন্তু বড় কিছু হওয়া উচিত, কারণ 71 আমরা শুনেছি, দেখিনি, আর জুলাই আগস্ট আমরা দেখেছি, অংশগ্রহণ করেছি, অতএব এটা আমাদের কাছে বড় হবে নিঃসন্দেহে। আর জুলাই আগস্টে যারা মাঠে ছিল না তাদের কাছে 71 বড় হবে, এটা তো বোঝাই যায়। অতএব যারা জুলাই আগস্টের চাইতে 71-কে বেশি বড় হিসাবে দেখাতে চায়, হ্যাঁ বাংলাদেশ একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছে, এদিক থেকে বড়, কিন্তু চেতনাবাজির দিক থেকে যদি বড় করে দেখাতে চান, বুঝতে হবে যে জুলাই আগস্টে তার দুর্বলতা ছিল বলে ওইটাকে বড় করে দেখাতে চান। প্রধান উপদেষ্টা জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, দেশে যেন কোনো সহিংসত হানাহানি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি বলেন, সবসময় ভাবি যাদের কারণে, যাদের ত্যাগের বিনিময়ে দেশটাকে আমরা নতুন বাংলাদেশ বলা সাহস করছি, তাদের এই ত্যাগে কোনো নীতি দিয়ে মাপা যাবে না। অথচ বিএনপি এদের নিয়ে দলবাজি করেছে, তাদের দলীয় তালিকায় স্থান দিয়ে শহীদদেরকে ছোট করেছে। জামায়াত ইসলামী শহীদদের নিয়ে কোনো অপরাজনীতি করেনি। জুলাই গণঅভ্যুত্থানে আহত শহীদদের ইতিহাসের স্রষ্টা হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, আপনার জীবন্ত ইতিহাস, মনের গভীর থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা। যে জাতি ইতিহাসকে স্মরণ রাখতে পারে না, সে জাতি হিসেবে গড়ে ওঠে না। এই স্বীকৃতি প্রদানের মাধ্যমে জাতির পক্ষ থেকে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। মানে যেভাবে এই জুলাই আগস্টে শহীদদের আহতদের মূল্যায়ন করছেন, এটা 71-কে রিপ্লেস করবে ডেফিনেটলি, মানে 71-এর ব্যবসাকে খেয়ে দিবে। সকল হত্যাকাণ্ড ও গুম খুনের বিচার হবে জানিয়ে তিনি বলেন, বিচার তাৎক্ষণিকভাবে করতে গেলে অবিচার হয়ে যায়। বিচার মূল জিনিসটা হলো এটা সুবিচার হতে হবে, অবিচার যেন না হয়। আমরা অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম বলেই এই সংগ্রাম হয়েছে, এই আত্মত্যাগ হয়েছে। আমরা যদি অবিচারে নামি তাহলে তাদের আর আমাদের মধ্যে তফাৎটা থাকলো বলে। দেখেন,
এখানে দ্রুত বিচার আপত্তি করেছে। না, দ্রুত কোথায় ভাই? হাসিনা পালিয়েছে 6 মাস হয়ে গেল, এখন দ্রুতটা হলো কোথায়? এখনো আরো প্রায় 1 বছর বাকি আছে বিএনপির কথা মানলেও। 1.5 বছরও সেটা দ্রুত। 1.5 বছরে তো কয়েক হাজার লোককে ফাঁসি দেওয়া যায় নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায়। অতএব মোটেও দ্রুত না, এই সময়ের মধ্যেই বিচার করা সম্ভব। দ্রুত বলে এড়িয়ে যাওয়ার কোনো কায়দা নেই। আরমান ভাই, এদেশ আমরা একসাথে করি, যে দেশে আমরা একসাথে করার স্বপ্ন দেখছি, তোমরাও সে স্বপ্ন দেখো। এদেশ আমার একার না, তোমারও এদেশ। তুমি দেশের সন্তান, আমিও দেশের সন্তান। তুমি আমাকে বহু কষ্ট দিয়েছো, আমি তোমার কষ্ট দেব না। আমরা একযোগে যত তাড়াতাড়ি পাই এটাকে একটা সুন্দর দেশ বানাবো। যারা অপরাধী তাদের অবশ্যই বিচার করতে হবে, যারা অপরাধী নয় তাদের সৎ পথে নিয়ে আসতে হবে। দেখ দর্শক, এবং এইগুলো অপারেট করছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এর মানে এটা আরেকটা মুক্তিযুদ্ধ। অতএব 2টা মুক্তিযুদ্ধ হলে যেটা রিসেন্ট পাস্ট সেটা আগেরটার চাইতে বেশি গুরুত্বপূর্ণ থাকে। যেরকম বাংলাদেশে এখনো কিন্তু কিছু লোক আছে যারা 2য় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করার কারণে ব্রিটিশ সরকার থেকে ভাতা পান, কিন্তু তাদেরকে মানুষ ওইভাবে স্মরণ করে না, চেনে না। নির্বাচনের বাড়ছে আইন শৃঙ্খলাকে শক্ত হাতে দমনের। গতকালকে বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনারদের সাথে সাক্ষাতের পর আজকে তাদের শিডিউল অনুযায়ী সাক্ষাৎ করার কথা ছিল প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। আজ সন্ধ্যায় জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল গিয়ে সাক্ষাৎ করে প্রধান উপদেষ্টার সাথে। সেই সাক্ষাৎ থেকে বেরিয়ে জনাব আলমগীর বিএনপির নির্বাচন অনুষ্ঠান এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সর্বোপরি সরকারের যে গৃহীত কিছু পদক্ষেপ নির্বাচন অনুষ্ঠানের জন্য এক ধরনের শঙ্কা সৃষ্টি করছে, সে ব্যাপারে বিএনপি তার কনসার্ন জানিয়েছে। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর বের হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন সাংবাদিকদের সহিত কথা বলেন, মূলত সাংবাদিকরা অনেকটা অধীর আগ্রহেই ছিল, বিশেষ করে গত কয়েকদিনের কিছু ঘটনা এবং সর্বোপরি রাষ্ট্রীয় জীবনে মানুষের নিরাপত্তাহীনতা এবং অতি সম্প্রতি আবার অপারেশন ডেভিল হান্ট নামে যে অপারেশন শুরু হয়েছে যৌথ বাহিনীর কে দিয়ে, তার ব্যাপারে কথা বলতে মূলত গিয়েছিলেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার এই সাক্ষাতের মধ্য দিয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টা সবচেয়ে বেশি অধীর আগ্রহে ছিল মানুষ, সেটা হচ্ছে যে নির্বাচনের ব্যাপারে বিএনপি প্রধান উপদেষ্টার কাছ থেকে কোনো ধরনের সুনির্দিষ্ট ব্যাখ্যা এবং নির্বাচনী রোডম্যাপ এর ঘোষণার সুনির্দিষ্ট তারিখ এবং নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সরকারের অগ্রগতি যে স্লো মোশনে যাচ্ছে সেটাই বুঝিয়ে দিয়েছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন বিএনপির প্রতিনিধি দল। আমি যখন কথা বলছি তার প্রায় আধা ঘন্টা আগে আমরা দেখেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব লাইভে এসে, অর্থাৎ তার সাক্ষাৎকারটা নিচ্ছিল সাংবাদিকরা, যে তারা কি আলোচনা করেছেন। আমি এক এক করে এই বিষয়গুলো একটু আলোচনা করি, তারপরে আমরা আসবো যে আসলেই সরকারের গতিপথ এখন কোন দিকে যাচ্ছে এবং সরকারকে কোন কোন বিষয়ে প্রায়োরিটি দিয়ে তাদের কাজগুলো পরিচালনা করতে হবে। তিনি প্রথমেই যেটা বলেন যে প্রশাসনে যে দুর্নীতিবাজগুলো আছে, গত 15 বছর থেকে যে প্রশাসনে দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী আছে, যাদের কারণে সরকারের স্বাভাবিক কার্যক্রমগুলা ব্যর্থ হচ্ছে, দ্রুত নির্বাচনের পথে যেতে পদে পদে বাধার সৃষ্টি করছে, তিনি সেই প্রশাসনিক কর্মকর্তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তিনি প্রসঙ্গে নিয়ে আসেন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সরকারের ব্যর্থতা। তার উত্তরে প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন তাদেরকে যে তারা এই বিষয় নিয়ে কাজ করছেন এবং হয়তোবা দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। তবে সেটা আমরা অনেকদিন থেকেই শুনছি, 6 বছর হয়ে গেলে ওই সরকারের অনেকগুলো ব্যর্থতার মধ্যে অনেকগুলো সফলতাও আছে, আমি অবশ্যই স্বীকার করব। ব্যর্থতার মধ্যে যে প্রধান যেটা সেটা হচ্ছে দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণের ভিতরে না নিয়ে আসতে পারা, এবং তার একটা বিশেষ কারণও আছে এই মুহূর্তে এটা নিয়ে অতিরিক্ত কনসার্ন হওয়ার কারণ সামনে রমজান মাস। সে কারণেই তিনি এই বিষয়টা নিয়ে এসেছেন প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে একটি দায়িত্বশীল দলের প্রতিনিধি হিসাবে, মহাসচিব হিসাবে। অপারেশন ডেভিল হান্ট সেটা আমি একেবারে পরে তিনি বলেছেন। তাকে প্রশ্ন করা হয় নির্বাচনের ব্যাপারে সরকার কি কোনো রোডম্যাপ দিয়েছে কিনা সুনির্দিষ্ট, তিনি তার উত্তরে বলেন সরকারকে আমরা বলেছি এই বছরের মধ্যেই যাতে নির্বাচন হয়,
প্রধান উপদেষ্টাও জানিয়েছেন তাদেরকে, এবং তিনি বলেছেন সুস্পষ্টভাবেই যে প্রধান উপদেষ্টা তাদেরকে বলেছেন তারাও চাচ্ছেন এই ডিসেম্বরের মধ্যেই যেন নির্বাচন হয়ে যায়। সাংবাদিকরা পাল্টা প্রশ্ন করেন যে মাননীয় মহাসচিব, আপনি কি মনে করেন তাহলে কবে নাগাদ এই রোডম্যাপ ঘোষণা হতে পারে? তিনি তার উত্তরে স্পষ্টতই বলেছেন তারা এই 15 তারিখের মধ্যেই, অর্থাৎ ফেব্রুয়ারির আজকে হচ্ছে 10 তারিখ, এই 15 তারিখের মধ্যেই তারা আপনাদের সাথে কথা বলবেন এবং তারা এই ব্যাপারে একটা কিছু বলবেন। অর্থাৎ নির্বাচনের এক্স্যাক্টলি দিন তারিখ ঘোষণা না করলেও সুস্পষ্টভাবে নির্বাচনের একটা রোডম্যাপ তারা হয়তো এই 15 তারিখের মধ্যেই ঘোষণা করবেন। তার একটা বিশেষ কারণও আছে, আমি বলি দর্শক, কারণ আপনারা জানেন যে 15 তারিখের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্রজোট সেই তাদের প্রক্লেমেশন ঘোষণার জন্য চাপ দিচ্ছে বা তারা তৈরি করছে এবং তারা এ ধরনের একটা কথা বলে বেড়াচ্ছে, তারা এটা এখনই ঘোষণা করে দেবে, যার ফলে এই প্রক্লেমেশনটা কোনোভাবেই কোনো বিপ্লবী সরকার হিসাবে এই সরকারকে প্রতিস্থাপন হতে পারে না। কারণ এই সরকার যেহেতু এখনো চলছে কিছুটা সংবিধান এবং কিছুটা ঐক্যমত্যের ভিত্তিতে, কাজেই এই মুহূর্তে বিপ্লবী সরকার ঘোষণার কোনো অবকাশ নেই। এবং সেই ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের ব্যাপারে তিনি সুস্পষ্টতই বলেছেন তারা এই 15 তারিখের মধ্যেই একটা কিছু বলবেন। তারপরে তাকে আরেকজন সাংবাদিক প্রশ্ন করেন যে স্থানীয় সরকার নির্বাচন আপনারা আগে চান কিনা। আর সরকারের মধ্য থেকে কেউ কেউ বলছেন বা নির্বাচন বিশেষজ্ঞ তুফাইল আহমদ সাহেব বলেছিলেন যে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে। এই ব্যাপারে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে প্রতিক্রিয়া ছিল সেটা ছিল খুব স্ট্রং ভয়েসে। তিনি স্পষ্ট করেই বলেছেন যে জাতীয় নির্বাচনের আগে বিএনপি কোনো ধরনের কোনো নির্বাচন মেনে নেবে না। এবং তার এই প্রশ্নের আনসারটা আমার কাছে যেটা মনে হয়েছে বেশ স্ট্রং ভয়েস, স্ট্রং ডিফেন্স তিনি বলার চেষ্টা করছেন, সেটা কোনোভাবেই বিএনপি মানবে না। এবং তিনি বলেছেন আমরা অতীতেও বলছি, এখন আমরা বলছি যে কোনোভাবেই স্থানীয় নির্বাচন আমরা আগে মেনে নেব না। কাজেই খুব সঙ্গতভাবেই আমরা ধরে নিতেই পারি বিএনপির মতো বড় স্টেক হোল্ডার যদি স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচন আগে না চায় তাহলে সেই নির্বাচন হওয়ার কোনোই সম্ভাবনা আমি দেখছি না, অন্তত পক্ষে আমার অ্যানালাইসিস সেটা বলে না। তারপরে তাকে প্রশ্ন করা হয়েছিল ডেভিল হান্ট নিয়ে। তিনি বলেছেন দেখুন এই ধরনের অপারেশন অতীতেও হয়েছে, হ্যাঁ আমরাও দেখেছি অতীতেও অনেকগুলো অপারেশন এরকম হয়েছে, কিন্তু এই ধরনের অপারেশনের ক্ষেত্রে যেটা হয় অতি উৎসাহী কিছু অফিসার থাকেন, তারা কখনো বা স্থানীয় রাজনৈতিক নেতাদের দ্বারা প্রভাবিত হয়ে যান, কিংবা অনেক ক্ষেত্রে ব্যক্তি স্বার্থ বা রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য অনেকে এটার ভিতরে ঢুকে পড়ে অনেক বিতর্কিত কাজ করেন। তিনি সেই ব্যাপারে সতর্ক করেছেন এবং সতর্ক প্রতিক্রিয়া দেখিয়েছেন, বলেছেন এই ডেভিল হান্টের নামে যেন কোনোভাবেই কোনো নিরীহ নিরপরাধ মানুষ যেন নির্যাতনের শিকার না হয়, নিপীড়নের শিকার না হয়। তবে তিনি এটাও বলতে ভুলেননি অবশ্যই এই অপারেশন ডেভিল হান্টের ধারা যাতে প্রকৃত অপরাধীরা বের হয়ে আসে। বিশেষ করে বিগত 15 বছরে ফ্যাসিবাদী শাসনের যে অপরাধী, যে দুর্নীতিবাজ, যে কালোবাজারি, যে সন্ত্রাসী, যে মাস্তান প্রশাসনের ভিতরে গাপঠি মেরে আছে তাদেরকেও যেন গ্রেপ্তার করা হয়। তার এই বিষয়টা বেশ উল্লেখযোগ্য। তিনি বলেছেন প্রশাসনে যারা আছে তাদেরকেও যেন গ্রেপ্তার করা হয় এবং আইনের আওতায় নিয়ে আসা হয়। সর্বোপরি তার এই সাক্ষাৎকার নিশ্চয়ই আমরা মনে করতে পারি যে সরকারকে আরেকটু বেশি অ্যাক্সিলারেটেড হতে, গতিশীল হতে এক ধরনের চাপ সৃষ্টি করবে। কারণ আমরা দেখি জামাত ইসলামের আমির গতকালকেও তিনি বলেছেন যে সংস্কারের আগে কোনো নির্বাচন নয়, কিন্তু বিএনপি সবসময় বলছে সংস্কার এবং নির্বাচন প্রক্রিয়ার জন্য প্রস্তুতি দুটোই একসাথে চলবে। সংস্কারের জন্য নির্বাচন থামিয়ে রাখা যাবে না, কিংবা নির্বাচনকে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়ার কোনোই অবকাশ নেই। সরকারও বলছে তারা কাজ করছে, কিন্তু সেই কাজটা যত তাড়াতাড়ি হয় ততই এখন মনে হচ্ছে দেশের জন্য মঙ্গল হবে। কারণ বিশেষ করে আপনারা জানেন গত এই যে 32 নম্বর ভাঙ্গার পর সারা দেশেই যখন আমরা দেখছিলাম আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে আক্রমণ করা হয়েছিল, এবং এই আক্রমণটা ছিল ঘোষণা দিয়ে, এমন নয় যে কেউ হুট করে গিয়ে ওই জায়গায় ভেঙে দিয়েছে। এমনকি এটাকে এখন বললে অত্যুক্তি হবে না যে এই ভাঙ্গাটা রাষ্ট্রীয় ডিফেন্সেই করা হয়েছে, কারণ 2 দিন পর্যন্ত ওই জায়গায় বাড়ি ভাঙ্গার কাজ হয়েছে। সবচেয়ে আশ্চর্য হলো বুলডোজার নিয়ে গিয়েছে ওরা, বুলডোজার, এবং তারা ঘোষণাও দিয়েছিল বুলডোজার মিছিল।
এরা বুলডোজার পেল কোথায়? বুলডোজার তো কারো বাড়িতে থাকে না, বুলডোজার থাকে সিটি কর্পোরেশন অফিসে কিংবা পৌরসভার অফিসে কিংবা রাষ্ট্রীয় সম্পত্তিরা। তারা কি করে এটা পেল? আর সে কারণে বিএনপি একটা দায়িত্বশীল দল হিসেবে বিএনপি গিয়েছে, তার কনসার্ন দেখিয়েছে এবং এই ধরনের কার্যক্রম যে ভবিষ্যতে আর না হয় সে ব্যাপারেও বিএনপি কঠোর বার্তা দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে। বিএনপি একটি দায়িত্বশীল দল হিসাবে মনে করে নির্বাচনই একমাত্র গণতন্ত্রের পথে উত্তরণের পথ, এর বিকল্প কোনো কিছু হবে অসাংবিধানিক, অগণতান্ত্রিক এবং দীর্ঘমেয়াদে রাষ্ট্রের কল্যাণের জন্য, রাষ্ট্রের ভালোর জন্য, রাষ্ট্রের পজিটিভ ওয়েতে পথ চলার জন্য ব্যারিয়ারই সৃষ্টি করবে নির্বাচন ছাড়া যদি অন্য কিছু বিবেচনা করা হয়। সেই মেসেজটুকুই আজকে বিএনপি অত্যন্ত শক্ত ভাষায় আমি মনে করি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তার যে রিফ্লেকশন, তার যে রিয়াকশন আমরা দেখেছি প্রধান উপদেষ্টা অফিস থেকে বের হয়ে এসে কথা বলেছেন এবং মেসেজটা খুব স্পষ্টভাবেই দিয়েছেন যে নির্বাচন যত দ্রুত সম্ভব ততই গণতন্ত্রের পথে ফিরে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা এই সম্পূর্ণ ভিডিও ফুটেজটা মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।